আমরা যখন রিক্সায় চড়ি বা সিএনজিতে চড়ি, এইসব প্রান্তিক মানুষদের সাথে গল্প করতে আমার ভালো লাগে। তো গল্প করলে ওনাদের ঘর সংসারের কথা জানা যায় এবং সরকারের প্রতি তাদের মনোভাব কি সেইটা জানা যায়। আপনি দেখবেন রিসেন্ট টাইমে ফেসবুকে প্রচুর এরকম কনটেন্ট কিন্তু ভাইরাল হইছে। একজন রিক্সা চালক বলেন বা একজন অটো চালক বা টেসলা, বাংলার টেসলা যেগুলো আছে অটোগুলা, তারপর ধরেন সিএনজি ওয়ালা, বাস, ট্রাক ড্রাইভার, হেল্পার, হোয়াট এভার, একমাত্র প্লেনের ড্রাইভার আর ট্রেনের ড্রাইভার ছাড়া প্রত্যেকের এরকম মোটামুটি বক্তব্য এখন ফেসবুকে আপনি খুললে রিলস অপশনে গেলেই দেখতে পাবেন প্রচুর। কেন? এই প্রান্তিক লোকগুলার জীবন মান দেখলে বোঝা যায় যে একটা দেশের সরকার, ল এনফোর্সমেন্ট এবং মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের দাম, জীবনমান কিভাবে ব্যালেন্স করতেছে। যখন দেখবেন এদের মুখে হাসি, সন্তুষ্ট, এরা যথেষ্ট পরিমাণ টাকা কামাইতেছে এবং এবং আমি যখন কথা বলতাম এদের প্রত্যেকেরই শুনতাম ঢাকা শহরে তারা কষ্ট করে থাকে ঠিক আছে, গ্রামের বাড়িতে কিন্তু তাদের বিঘার পর বিঘার জমি কেনা আছে, বাড়ি করা আছে, তারা ওখানে রেগুলার আসা যাওয়া করে নবাবের মতো। সেই মানুষগুলোর আজকের আপনি ভিডিও দেখেন, গত 16 মাসে এরা এখন কমেন্ট বক্তব্য দেয় যে আমরা সারা দিনে জমা খরচের টাকা তুলতে পারি না। এই যে এই লোকের আবার ধান্দা হিরো আলমের সংসার ভাঙবে, এই কে এই লোক? হিরো আলমের সংসার কয়টা অ্যাকচুয়ালি যে ভাঙবে? না, এই যে আবার নতুন করে আর একটা সম্পর্কের কথা সামনে তুলে এনেছে, এগুলো খুব খারাপ। জি, আপনি এসব খারাপ মানুষকে পাত্তা দিবেন না, বুঝছেন? আমরা ভদ্র সভ্য মানুষ। এই কমেন্ট গুলো আমি শো করিনি, দেখেন আমার হাত কিন্তু এই। না, আমরা ভদ্র সভ্য মানুষ, এসব আমরা সহ্য করবো না একেবারেই। ইনাফ ইজ ইনাফ, বুঝতে পারছেন তো? রাইট রাইট। এখানে কোনো কিন্তু যদি তবে নাই। দেখছি না, এই দেখেন আমার হাত কিন্তু এই। আরে এই পলিটিক্যাল ড্রামা, এইটা কি কমেন্ট করছে? টিটো ভাই আপনার বিয়ে কবে? চলেন একটা বিয়ের দাওয়াত দেন প্লিজ। এই মানে আপনারা আমাকে আর, আপনি এরকম বিশ্বের প্রথম, আপনিও তাই মন্তব্য করছেন। সরি, এই যে আমার হাত কিন্তু দৃশ্যমান, এই কাজ কিন্তু আমি করি নাই, এই কাজ আমি করি নাই ভাইয়া। এইসব অভিযোগ আমার নামে দিলে হবে না। আমি সহ্য করব না। এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ, ইয়েস। আচ্ছা, যেটা বলতেছিলাম, এনাফের সাথে আমার মাথায় আসলো, আপনি এইটা টিভি প্রোগ্রামটাকে দেখছেন? দীপ্তি চৌধুরীর রিসেন্ট একটা টিভি প্রোগ্রাম, সেখানে যে এই যে এরকম আঁকা বাঁকা দাঁত গুলা বের করে ভেটকায়ও যে সে মনে করেন যথেষ্ট ইয়ে পায় নাই, ফুটেজ পায় নাই। কারণ কি? সে সেখানে নিয়ে আসছে বিবিসির তৎকালীন যে নিউজ হেড, সম্ভবত আমি ওনার নামটা জানি না, দন্তস্ব দিয়ে কেউ একজন কমেন্ট করলে নামটা বলে দিয়েন, কমেন্ট করবেন অবশ্যই। উনি বলতেছেন যে গত 2013 সালের 5ই মে ওইখানে কোনো ধরনের কোনো গণহত্যা হয় নাই। যেটা বলেন আপনি যে বিবিসির ওনার কথা বলছেন, হ্যাঁ, এটা কন্টেন্টের মানে ইয়ে না হলে আমি ভিডিওটা হয়তো এখানে দেখাতে পারতাম, বাট ওটা তো চ্যানেল আই এর একটা ইন্টারভিউ। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু দীপ্তি ছিল না, ওই যে ইন্টারভিউটা যিনি নিয়েছেন উনি দীপ্তি ছিল কি? দীপ্তি ছিল। বাজি ধরবেন আমার সাথে? ভুটকি মার্কেটা ছাড়া আর কেউ ছিল না। আমার সাথে তর্ক লাগতে আসছে। আমি এই নটিটারে চিনবো না? এই নটিটা হচ্ছে সেই নটি যে ব্যারিস্টার মানিকের সাথে এই যে এরকম করে চাইয়া থেকে তামসা নাটকটা করছিল। হ্যাঁ, এটা বন্ধ করেন, পরে কপিরাইট খাবেন। যেটা বলতেছিলাম যে এই পাবলিকের যেসব পাবলিক মানে এতজন অর্গাজম পাইতো যে 5ই মে অনেক গণহত্যা হয়েছে, অনেক গণহত্যা কিন্তু, বুঝছেন? এত গণহত্যা হয়েছে। বলতে আমি এখানে একটি কথা আমার মনে আছে যে এরকম একেবারে আমার পরিচিত লোক, আমার খুবই পরিচিত লোক বলছে যে আমি নিজের চোখে দেখছি হাজার হাজার লাশ, হাগার লাশ আপনার ইয়েতে ভরে, ট্রাকে ভরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? আর বলে নাই। না, বাংলাদেশে হইছে এমন একটা দেশ যেখানে একটা ঢিল 5 জনের গায়ে লাগে। সেই দেশে হাজার লাশ, প্রথম কথা হাজার লাশ, এবং সেগুলা ক্যারি করে নিয়ে গেছে। ক্যারি করে কোথায় নিয়ে গেছে? একটা খুব সুন্দর একটা গল্প এখানে প্রচলিত আছে। আমাদের ওই যে আপনি খেয়াল করবেন, ক্যাপ্টেন নামে একজন জলহস্তি টাইপ চেহারার একজন মহিলা কয়েকটা মিডিয়াতে এসে উনি পডকাস্টে আসছে। মাতুয়াইল এই কি জানা ওখানে আরে মানে ওয়েস্টেজ রিসাইকেল করে ওরকম একটা প্লেস আছে মাতুয়াইলে।
সেখানে গিয়ে নাকি লাশ কুচি করে ছড়ায় দিছে এবং ওখানকার মানুষজন মেলা দিন সহ্য করতে পারে না ওই গন্ধ। ভাই এখন কি তাইলে মাতোয়াইলের ওই যে ওই বৃষ্টি গন্ধগুলো মানুষজনের সহ্য হয়ে গেছে? ভাই ময়লা ইজ ময়লা, রাবিশ ইজ রাবিশ। এটা থেকে কোনোদিন মেশকে আম্বরের গন্ধ আসবে না। গুয়ের গন্ধ গুয়ের মতোই হবে, ঠিক না? সেইখানে বলতেছে লাশ। এখন আমাকে বলেন তো এই লাশগুলো কুচি কুচি করছে কি দিয়ে? হাগার হাগার লাশ। প্রথম কথা মারছে এবং প্রত্যেকেই এতিম। যদি হাগার হাগার মানুষ উধাওই হয়ে থাকে, তাদের বাপ মা ফ্যামিলি কেউ নাই। তারা যেখানে চাকরি করতো কেউ তাদেরকে মিস করে না। তারা যেখানে পড়াশোনা করতো কেউ আচ্ছা, সেখানে আপনি খোঁজ আপনি নেয় এই না। যে আপনি এই যে গু আর ময়লা বললেন, এ থেকে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে এই যে সাদা শকুন আর কি, গুয়ের কথা আসলে ওনার নামটা আমার মনে পড়ে, এটা আমার হয়তো একটা সাইকোলজিক্যাল প্রবলেম। সাদা শকুনের এই মুহূর্তে আসলে সকল কিছু নিয়ে তারা আসলে কে তারেক রহমানের বক্তব্যের এগেনস্ট আসলে তারা কি বলতে পারে বলে আপনার মনে হয়? মানে আমি তো আসলে ভাসুরের নাম নিলাম না, তো ভাসুর আসলে কি বলবে? ভাসুর তো বলতেছে আপনাদের আমলে আমরা দেখেছি বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এই খানকির পুতানরা, তোরাও তো ওই সরকারের অংশ ছিলি। না, এটা বলা যাবে না, বলা যাবে না। ওরা ওই সরকারের অংশ ছিল না? আপনি আমার যে কথাটার মধ্যে হাত ঢুকাই দিলেন ওই কথাটা আমাকে শেষ করতে দেন। এই যে তারা বলে যে হাগার হাগার মানুষের লাশ, এরা যেখানে চাকরি করতো কেউ তাদেরকে মিস করে না, যেখানে পড়তো কেউ ওখানে কেউ তাদের লিস্ট করা নাই যে আমাদের স্টুডেন্ট ছিল, এখন উধাও, অনেক আমরা তাকে খুঁজে পাচ্ছি না। সেইখানে আসেন আমাদের যে অধিকার, আমাদের যে উপদেষ্টা একজন আদিলুর রহমান শুভ্র, সে কিন্তু একটা কনভিক্টেড আসামি। 2022 সালে তার এটা নিয়ে জেল হইছে। সে যে এই যে 5ই মে 2013 সালে শাপলা চত্বরে হাগার হাগার শহীদের ঘোষণা সে দিছে এবং সে তখন পর্যন্ত 61 জনের লিস্ট দিছে। 61 জনের মধ্যেও রিপিট আসছে নাম কয়েকজনের এবং সম্ভবত পুলিশের এটা গুলি। শেষ পর্যন্ত 53 তে গিয়ে দাঁড়িয়েছে, বা 57 বা হ্যাঁ, 53 57 বা 53 মানে বিলো 60 চলে আসছে এবং বিলো 60 বলে সেটাকে আমরা হালকা করে ফান করতেছি সেটা না। কথাটা না, এখানেই যে একজন মানুষের মৃত্যু। কিন্তু এখানে একটা কথা আছে ফারহানা ইন্দ্রা, যেই কথাটি বিবিসির প্রধান যিনি উনি যেটা বলেছেন যে আমি কাদির কল্লোল সারা রাত ওখানে ছিলেন এবং কাদির কল্লোলকে আমি সবসময় সার্বক্ষণিক আমি লন্ডন থেকে তার ফোনে ছিলাম এবং এন্ড আই আস্কড হিম সেভারাল টাইম যে আসলে শাপলা চত্বরে কজন খুন হয়েছে, সে বলেছে একজন না। এবং এই যে সংঘর্ষগুলো, মানে এটা অদ্ভুত ইন্দ্রা। যেমন ধরেন যে কোনো মানুষের মৃত্যুতেই আমরা ব্যথিত হই, নো ডাউট অ্যাবাউট ইট। মৃত্যু আমাদের কাম্য না আলটিমেটলি। আমি পার্সোনালি কাউকে হত্যা করে তার সাথে বুঝপাড়া করা যায় না। আমরাও কিন্তু একটা সময় বিভ্রান্ত হয়েছিলাম, কিন্তু বিভ্রান্তির কয়েকদিন পরেই আমরা দেখলাম যে রং মেখে শুয়ে থাকা লোকজন, তারা পুলিশ হচ্ছে কি ধমক দেওয়ার পরে উঠে লাশগুলো দৌড় দিল। তো এই যে মানে পুলিশের তখন, শেখ হাসিনার পুলিশের কতখানি পাওয়ার ছিল যে মৃত লাশ হচ্ছে কি উঠে দৌড়াদৌড়ি করছে। এবং এটা 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 আপনাকে বুঝতে হবে টিটু ভাই, এই মৃত লাশগুলো উঠে দৌড় দিছিল কতটুকু, মনে করেন অত্যাচার তাদের উপর করা হয়েছিল, মৃত লাশ উঠে দৌড় দিছে। চিন্তা করা যায়। এবং শেখ হাসিনার যে এই পাওয়ারটা এরপর দেখেন আমার ওই 5ই মে হুজুরদের আক্রমণে একজন মারা গেছিলেন, এই যে নিরাপত্তা কর্মী, একটা এটিএম বুথের নিরাপত্তা কর্মী ছিল, আমি ওনার নামটা ভুলে গেছি, সরি। তাকে ওরা ঢুকাই দিছে যে তাদের শাপলা শহীদ, শাপলা চত্বরের শহীদ দিয়ে দিছে। এটা দিতে পারে না, আপনি চিন্তা করেন সেই কেসের শুনানি সবকিছু শেষ করে রেজাল্ট আসলো যে আদিলুর রহমান শুভ্রর অধিকার নামক এনজিওটি দেশে বিদেশে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে সে এই প্রচারণা এত বছর চালাইছে এবং এই জন্য তার জেল হয়েছে। এবং চিন্তা করেন এই জেল হয়েছে কিন্তু তার 6 মাস। শেখ হাসিনার এত পাওয়ার যে এত ক্ষতি করার পরেও কিন্তু সে বিচার বিভাগকে ইনফ্লুয়েন্স করে নাই যে এরা আজীবন কারাদণ্ড দাও, ফাঁসিতে লটকায় রাখো 10 বছর। আমি হইলে তাই করতাম পার্সোনালি। এত বড় অপবাদ যে সরকারকে বহন করতে হয়েছে, এখন পর্যন্ত বহন করতে হচ্ছে আওয়ামী লীগ সরকারকে, তার শাস্তি ছিল মাত্র 6 মাস জেল খাটা। আপনি ভাবেন তো। না, কিন্তু আমার এখানে একটি প্রায় তো আমাদের আসলে স্বীকার করতেই হবে যে উনি ধমক দেওয়ার পরে মৃত লাশ উঠে দৌড় দেয়। কিন্তু আপনি যেটা একটু যদি ওইটা আপনার মনে থাকে, এই যে বিবিসি প্রধানের যে ইন্টারভিউটা,
উনি কিন্তু স্ট্রেট একটা কথা বলেছেন যে কার পক্ষে গেল কার বিপক্ষে গেল তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমার দায়িত্ব হচ্ছে গিয়ে সঠিক সংবাদটি পরিবেশন করা। এটি পেশাদারিত্বের জায়গা থেকে, আমি যেহেতু সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলাম বা আছি, সুতরাং আমি মনে করি ওকে, তার এই জায়গাটা থেকে সে ঠিক আছে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে গিয়ে এই যে 53 বলেন বা 57 বলেন যেটি শেষ পর্যন্ত ডিসাইড হলো, সেই মৃতদেহগুলো বা সেই জিনিসগুলো, সে এই হত্যাকাণ্ড কিন্তু একটা ওখানে খুঁজে পাওয়া যায়নি। এবং আপনি একটা জিনিস দেখবেন যে ওই একই দিনে নানা জায়গায় সংঘর্ষ হয়েছিল, মানে নট অনলি শাপলা চত্বর, বিভিন্ন জায়গায় আমি সেটাই বলতেছিলাম। আমি একজন মারা গেছেন, আমি আপনাকে বলি একজন মারা গেছেন কিভাবে, একজন মারা গেছেন কিভাবে শোনেন। অফিস তাড়াতাড়ি বন্ধ করে দিল না সেদিন, যেহেতু এখানে গন্ডগোল হচ্ছে, তো তারা কয়েকজন মিলে একটা দোকান বা কিছু একটার মতো একটা জায়গায় ঢুকে গেছিল, ওইখানে একজন হার্ট ফেল করে মারা গেছে, তাকে কিন্তু ওই লিস্টের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। যেমন আমরা দেখলাম যে ওই দাদার কি চাচাতো ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে গন্ডগোল, কোপাইয়া মেরে ফেলছে, সেও ঝুলাই যোদ্ধা হয়ে গেছে। ওরকম প্রশ্ন আছে আওয়ামী লীগকে দায়ী করে, সেটি হচ্ছে এই প্রশ্নটা একটু পরে করেন, আমি কথাটা শেষ করে নিই। আজকে 2024 সালের 5ই আগস্টের পরে যখন আদিলুর শুভ্র উপদেষ্টা হইল, 2025 সালের 5ই মে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। 2025 সালে 5ই মে নিয়ে তার কোনো বক্তব্য নাই, সে কোনো প্রোগ্রাম থ্রো করে নাই, সে কোনো কিছু দেখায় নাই। সে এত বছর তার জীবন যৌবন যে এই শাপলা চত্বরে শহীদদের জন্য উৎসর্গ করে দিয়েছে, 25 সালের 5ই মে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। টিটো ভাই, কেন? তার যে সারা জীবনের যে সংগ্রাম, এই শহীদদেরকে শোনেন, সারা জীবনের যে তার সংগ্রাম, এই শহীদদেরকে ন্যায় বিচার পাওয়ায় দেওয়া, কোথায় সেটা গেল? আজকে তারা ক্ষমতায় বসে কেন এই যে হাজার হাজার হেফাজতের শহীদ, কেন তারা শো করতে পারতেছে না?